সুশাসন, সুশাসনের ব্যবস্থা করতে হবে। এখন যে জায়গায় সমস্যাটা কি, বাস্তবায়নের ক্ষেত্রে। বাস্তবায়নের ক্ষেত্রে যেমন ধরে নেন, এখন 22.51 ট্রিলিয়ন হচ্ছে লোন, সরকার ধার করে 15%। আমাদের এনবিআর আজ পর্যন্ত 4 লাখ কোটি টাকার বেশি কি করতে পারেনি, ট্যাক্স আদায় করতে পারেনি। তা আপনি ফ্যামিলি কার্ড যে দিচ্ছেন, ফ্যামিলি কার্ডটা দেখেন, আপনার যদি দেখেন ফ্যামিলি কার্ডে আমার একটা অবজেকশন আছে। অবজেকশনটা এটা নতুন কোনো কনসেপ্ট না, এটা আওয়ামী লীগের কনসেপ্ট। আওয়ামী লীগের কনসেপ্ট কেন, আওয়ামী লীগ এটা 2023 সালে এই ফ্যামিলি কার্ডটা দিয়েছিল এবং 1 কোটি পরিবারকে দিয়েছিল। এই 1 কোটি পরিবারকে দেওয়ার পরে কি হয়েছিল জানেন, তুমি যদি আমার দল করো তাহলে পাবা, এই দেখেন আমার দল করো পাবা, না হলে বিতরণ করা হচ্ছে। বর্তমানে এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরের কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী এত তারিখ হইতে কার্ডধারী পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। সো দিস কনসেপ্ট অফ ফ্যামিলি কার্ড ইজ নট এ নিউ কনসেপ্ট, এটা বরং পতিত স্বৈরাচারের একটা কনসেপ্ট। এবং এই কনসেপ্টটা কি জন্যে বাস্তবায়ন হবে না, ধরে নেন আপনি 2,500 কোটি টাকা দিবেন, আপনি 4 লাখ কোটি টাকা কিন্তু আর্ন করতেছেন সারা আমাদের সমস্ত এনবিআর সব কিছু মিলে। তা 2,500 টাকা করে প্রতি মাসে দিলে আপনি 1 কোটি না 4 কোটি ফ্যামিলিকে দিলে আপনার তো বাজেটই নেই, তাহলে আপনার অন্য খাতে কি সংস্কার করবেন? আবার আসেন কৃষি কার্ডের কথা, আসেন যারা WTO-তে সাইন করছেন ভর্তুকি দিতে পারবেন না, ভর্তুকি দিলে ওয়ার্ল্ড ব্যাংক IMF আপনাকে লোন দিবে না। আপনি নিয়ে আসছেন কৃষি কার্ডের মধ্যে ভর্তুকি, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক তো আপনাকে লোনই দিবে না। আপনি তো লোন নেওয়ার ক্ষেত্রেই বলছেন যে আমি ভর্তুকি দিব না। এই ভর্তুকির একটা গল্প শুনে আপনাকে, আমার হাতে সময় একদম 1 সেকেন্ডের মধ্যে এটা শেষ করে দেবো। নোয়াপাড়ায় একদম নাম ধরে বলে দিচ্ছি, 4টা কোম্পানি এই ব্যাংকরাফট হয়েছে এই ভর্তুকির জ্বালায়। গভর্নমেন্ট বলছিল সার নিয়ে আসো, বাজারে যে দাম দিবার তোমার ইম্পোর্টের পার্থক্য আমি তোকে দিয়ে দেবো। 15 বছরে আওয়ামী লীগ এই ভর্তুকির টাকা দেয়নি এবং সেই কোম্পানির ব্যাংকের তো ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এলসির এগেনস্টে, তারা সবাই ব্যাংকরাফট হয়ে গেছে। সো এই যে মানুষের সাথে এটা এক ধরনের, আমি বলবো যে প্রতারণা বলবো না, এটা বলবো যে ভারসাম্যহীন অবস্থা। আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার সাথে বাঁচতে পারছি এই সন্তানদের বিনিময়, সেই সন্তানদেরকে অগ্রাধিকার দিবেন কিভাবে? তার জন্যই তো আমি এখানে আসছি। মাকে অস্বীকার করে কি আমি বলতে পারি যে আমি দুনিয়াতে খুব ভালো, মানে দুনিয়াতে আসছি আমার বাবা মার কোনো অবদান নাই? আর মা তো আমার প্রথম, মাই তো আমাকে জন্ম দিছে। সো জুলাই সনদই তো প্রথম, বড় করে বোল্ড আকারে লিখে দেওয়া উচিত ছিল। জুলাই সনদ ইনভার্টেড কমার মধ্যে লিখছে, কিন্তু জুলাই সনদ যে সকল বিষয় জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, এখানে সুন্দর করে বলতে পারতো যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেটা তো এর মধ্যে দেওয়াই আছে। যেমন আমি ওনাদের একটা নোট অফ ডিসেন্টকে সমর্থন করি, সে হচ্ছে বিচার বিভাগে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে যে কোনো একজনকে কি করা হবে, প্রধান বিচারপতি। এটাকে আমি নিজে সমর্থন করি। আমি জামাতে ইসলাম যেটা বলছে যে না জ্যেষ্ঠকে করতে হবে, আমি এটাকে সমর্থন করি না। তার মানে কি, আমি যখন ভোট দিব তখন কিন্তু আমি একটা অবস্থানে যে জামাতের 100% সব কিছুতে দিব তা কিন্তু না। যেমন 70 অনুচ্ছেদ এই ইয়াতে দেখলাম ওনারা 70 অনুচ্ছেদের কি করতে চাইছে, জামাত এবং বিএনপি দুইজনাই তো সংস্কার চাইছে। তার মানে কি, আই হ্যাভ এ নাও অপশন টু সে সামথিং এগেইনস্ট মাই পলিটিক্যাল পার্টি। সো ফ্যাসিজম এই জন্যই দেখেন এখানে বলা আছে যাতে ফ্যাসিজম ও তাবেদারিত্বর পুনরাবৃত্তি না হয়। এটাই তো আমার কথা, এটা তো আমার প্রাণের কথা। এবার আসেন জামাতে ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমি মনে করি আক্ষরিক অর্থে বেশ কিছু জায়গায় যদি ওনারা জুলাই সনদকে ধারণ করে এবং জুলাই সনদকে যদি পাশ করে, তাহলে আমি বলবো বেসিক দিক থেকে 2টা জায়গায় খুব বেশি পার্থক্য নাই। যেমন জামাত ইসলাম, আমার বড় ভাই বলছেন উনি অস্পষ্টতা দেখছেন, আমি স্পষ্ট করে দিচ্ছি, জামাত ইসলাম 5টা লাল কার্ড 5টা গ্রিন কার্ড করছেন। গ্রিন কার্ডটা কি কি, সততা, সর্বস্তরে সততা দিতে হবে। এটা কে মানে না, এটা তো বিএনপিও চাই। ঐক্য না হলে হবে? আমরা একটা ঐক্য না হলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কিভাবে করবেন? এবং দেখেন ওনারা ঐক্যর জন্য কি করছে, ওনারা কিন্তু সেই সাউথ আফ্রিকার মতো একটা ট্রুথ কমিশনও করতে চাইছেন। এই সংস্কারের মধ্যে আছে সেটা, যে সাউথ আফ্রিকাতে যেটা করা হয়েছিল নেলসন ম্যান্ডেলা, কারণ আপনি যেটা জিয়াউর রহমান করে দেখিয়ে দিয়ে গেছেন, কি রিকনসিলিয়েশন না হলে আপনি সমাজকে ফ্র্যাগমেন্টেড সমাজকে কখনো তারা কমে আনলিত হয়। নির্বাচনটা তো হবে, নির্বাচন সরকারও প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনটা হতেই হবে। তো নির্বাচন তো হবে, সেখানে অভ্যুত্থানের শক্তিরা এই যে নাম উল্লেখ না করে একে অপরের প্রতি বিষোদ্গার যে করছে, এতে তো পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এখন সরকার তো সহযোগিতা করতে হবে, সরকার তো রাজনৈতিক দল থেকে সহযোগিতা পাচ্ছে বলে মনে হচ্ছে না। খালি সরকারের সব ইলেকশন কমিশন সবাইকে ধাক্কা দিচ্ছে, এটা ওইদিকে চলে গেছে, এইদিকে হেলে পড়ছে, এইদিকে হেলে পড়ছে। কিন্তু এটা তো আমরা জানি, যেমন ডিসিএসপি এটা তো লটারির মাধ্যমে চেঞ্জ করছে, সেটাও তো রাজনৈতিক দলের দাবি ছিল। তো এখানে সরকারটাই বা করবে কি? যেমন ধরেন এই যে এখনো আপনার
প্রধান উপদেষ্টার বাসা ঘেরাও হচ্ছে, ওখানে 144 ধারা আছে, কি করবে পুলিশ? কি করবে পুলিশ? তো 144 ধারা আইন রক্ষা করবে না। মব সন্ত্রাস কি কন্টিনিউ করবে নাকি? এটার পক্ষে যুক্তি আছে, বিপক্ষে যুক্তি আছে। ধরেন আমি ইশতেহার সম্পর্কে একটু বলে দেই। দেখেন, আমি তো মনে করি যে ধরেন আগে জামাত বলতো সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, সেখানে তাদের যে মূল এটা সততা, ঐক্য, ইনসাফ, এটা তো ঠিকই আছে, ঠিকই আছে। কিন্তু যে প্রশ্নটা আসে নাই সেটা হচ্ছে, ছাপা হয়েছে আফগানিস্তানে নূতন ক্রিমিনাল প্রসিডিউর কোড চালু হয়েছে, সেখানে আফগান বর্ণ ও দাস প্রথা আইনি স্বীকৃতি এবং আলেমরা অপরাধ করলে দায় মুক্তি, এটা দেওয়া হয়েছে। অর্থাৎ আলেমদেরকে পরামর্শ দেওয়া হবে, তারপরে উচ্চবিত্ত যারা আছে তাদের নির্দেশ দেওয়া হবে, এবং অতি সাধারণ লোক তাদেরকে আপনার সাধারণ মানুষকে শাস্তি দেওয়া হবে, এবং অতি সাধারণ লোককে কৃতদাস নিযুক্ত করা হবে। নারীরা 5%-এর বেশি পড়তে, পঞ্চম শ্রেণীর উপরে পড়তে পারবে না। তো এই জন্য আমি বলছি যে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমরা এ যাবৎকাল জেনে আছি, যেমন জামাত বলছে এখন বলছে শরিয়া আইন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, নারীরা সমাজে অবস্থা। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। আমি একটু যেতে চাই আমার একদম বাদিকে রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, আইনজীবী ও যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। পাশা দিচ্ছে 10,000 পর্যবেক্ষক, এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কিনা? আমরা গতকালই এই রিপোর্টটি দেখেছি, নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা পাশা। সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা যে রিপোর্টটা দেখতে পেয়েছি সেখানে দেখলাম যে 17টা প্রতিষ্ঠান থেকে প্রায় 64% পর্যবেক্ষক দেয়া হচ্ছে, এবং এই পর্যবেক্ষক সংস্থাগুলোকে যে নির্বাচন কমিশন অনুমোদন দিল সেটা একটা প্রশ্নবিদ্ধ কাজ। এক ব্যক্তি কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান যেটার অফিসটাও আসলে প্রপারলি রেগুলেটেড না, এই প্রতিষ্ঠানের পর্যবেক্ষক কারা, কে পয়সা দিয়ে কার দলের লোক পর্যবেক্ষক ঢুকাইলো। এবং আমি একদম স্পষ্ট করে আজকে মিডিয়ার সামনে বলতে চাই যে পর্যবেক্ষক সংস্থাদের সাথে আমি যেমন আমার দলের নির্বাচন পরিচালনা কমিটির পর্যবেক্ষক এবং প্রশিক্ষণ উপকমিটির প্রধান, আমি ওনাদের সাথে বসেছি এবং কথা বলেছি। আমার মনে হয় নাই যে ওনারা দলীয় যেই এজেন্ডার বাইরে যে কাজ করতে পারছেন বা পারবেন। সব জায়গায় রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, এটা আমার একদমই স্পষ্ট মনে হয়েছে। কারণ বড় রাজনৈতিক দলগুলো হয়তো আগে থেকেই হিসেব করেছে, আমরা একটু দেরি করেছি। কিন্তু আমার একেবারেই আমার লোকাল যারা অবজারভার্স আছেন তাদের যেই প্রসেসে ওনারা কাজ করার ব্যাপারে আগাবেন ভাবছেন, বা ওনাদের যেভাবে ওনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, এটা একেবারেই প্রশ্নবিদ্ধ কার্যক্রম মনে হচ্ছে। কারণ আমি ইন্টারন্যাশনাল অবজারভারদের সাথে যখন বসেছি, ওনাদের কাজের প্রশ্ন করার ধরন থেকে শুরু করে মাঠে ফিল্ড সার্ভে করা প্রত্যেকটাই একেবারেই আলাদা। সেখানে লোকাল অবজারভারদের কর্মপরিধি এবং দক্ষতা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। আমি একটু আমার ডান দিকে ডক্টর এস এম শামীম রেজা স্যার, আপনার কাছে একটু আসি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। একই সঙ্গে নির্বাচনে এসে শঙ্কার জায়গাগুলোকে আমরা যদি যে পর্যবেক্ষক সংস্থার কথা বলি, সেখানে যে এক ব্যক্তি নির্ভর একটি সংস্থা পাশা, তারা 10,000 পর্যবেক্ষক দিচ্ছে, এইসব প্রতিষ্ঠানগুলো যদি অনুমোদন পায় তাহলে নির্বাচন কেমন হবে? 2 মিনিটে যদি শেষ করেন স্যার। প্রথম কথা হলো নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা এই ধরনের প্রশ্ন যদি আমরা তুলি নির্বাচনের কয়েকদিন আগে, সেটা খুব দুঃখজনক হবে। যেটা হলো যে তার হয়তো কাজের কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে, কিংবা যেভাবে অনুসন্ধান করা প্রয়োজন ছিল সেটা সে করতে পারেনি। এত দায়িত্ব তার উপর আমরা অর্পণ করছি, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে একজন 10,000 পর্যবেক্ষক দিয়ে বসে আসলে তার জন্য খুব বড় কাজ। কিন্তু তার অর্থে এই না যে সমালোচনা আমরা করব না। আমি মনে করি এখনো সুযোগ আছে, যদি এই ধরনের কোনো অভিযোগ আসে সেই অভিযোগটা এখনো নিরসন করা যেতে পারে। যে একটা প্রতিষ্ঠান 10,000 পর্যবেক্ষক দিচ্ছে, এই যে হুমায়রা যেটা বললেন, আমরা ছবিও দেখেছি কোন প্রতিষ্ঠান কে চালান। আর একটা কথা হলো যে পর্যবেক্ষণের কাজ শুধুমাত্র ভুল ত্রুটি বের করা না, পর্যবেক্ষণের একটা বড় কাজ কিন্তু গুড প্র্যাকটিসেস গুলো দেখানো। আমাদের মাথার মধ্যে সবসময় ঢুকেছে পর্যবেক্ষণ মানে কোথায় কারচুপি হবে, কোথায় কি হবে, কে বাক্স নিয়ে গেল, অমুক কি করলো। গুড প্র্যাকটিস দেখানো কিন্তু পর্যবেক্ষণের একটা বড় কাজ। এবং এই যে প্রচুর তথ্য জোগাড় করা, আগে থেকে জরিপ করা, প্রশ্নমালাগুলো তৈরি করা, সেই দিকে আমাদের এগোনো। আমরা যতদূর জেনেছি, আমার ভুল না হলে প্রথমে 61 দেখেছিলাম, পরের সময় 81টা প্রতিষ্ঠান মধ্যে আমাদের দিক থেকে নিবন্ধিত হয়েছে। এখন যদি এই ধরনের অভিযোগ ওঠে সেটা দেখা প্রয়োজন। আর একটা হলো যে আলোচনাটা একটু আগে হচ্ছিল যে আমাদের ইশতেহার নিয়ে যদি খুব দ্রুত 2-1টা কথা বলি, যে এটা যেটা আজাদ মজুমদার বললেন যে আমরা যেভাবেই দেখি না কেন এটা একটা দালিলিক প্রমাণ, এবং এটা কিন্তু একটা নির্বাচনে শেষ হয়ে যায় না। এই জন্য আমরা জামাতকে নিয়ে কথা বলছি, বিএনপিকে নিয়ে কথা বলছি, তার মানে অনেক দিনের দল।
এবং সে কি লিখেছিল সেটা হতে পারে 80-এর দশকে 70-এর দশকে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে তার রাজনৈতিক বিবর্তনটা কিভাবে হচ্ছে, তার আদর্শিক বিবর্তনটা কিভাবে হচ্ছে। আর একটা দুটো কথা খুব দ্রুত যদি একটু সময় দেন, আমার ভাই শারিয়ার যেটা বলেন মিনিটে যদি শেষ জি, করেন। সেটা হলো যেমন ধরুন কিছু কিছু জিনিস ইস্তেহারে বলা হয়, এগুলো নিয়ে প্রশ্ন করার তো সুযোগও আছে। আমি ওনার সাথে একটা ব্যাপারে একমত, যেমন কৃষির যে প্রসঙ্গগুলো বলছেন, আমরা অনেক প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু আমরা কিন্তু বলছি না যে ওয়ার্ল্ড ব্যাংক এডিবির টাকা নিতে গেলে তাদের শর্তগুলো কি ভর্তুকির ক্ষেত্রে, বা আমার এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে, কারণ এখন যে সরকার আসে তার সময় কিন্তু এলডিসি গ্রাজুয়েশন হবে, আমরা যদিও পিছিয়েও দিই তাই না, যাতে আমার যদি ভুল না হয় তার শেষ প্রান্তে গিয়ে এটা পড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এখন ইস্তেহারগুলো অনেক সময় ফিলোসফিক্যালি লেখে, অত তারা বিস্তারিত ওখানে বর্ণনা করেন না, কিন্তু আমি তার সাথে একমত। আবার একই সাথে একটু ভিন্ন মতো পোষণ করবো ফ্যামিলি কার্ডের ব্যাপারে, যে এটা যে আগের সরকারের কেবল তা না, সোশ্যাল সেফটি নেট তো পুরনো ধারণা, ওয়েলফেয়ার রাষ্ট্রগুলোতে আছে, বহু দেশে মধ্যপ্রাচ্যে আছে পৃথিবীর। এখন এটাকে কিভাবে বাস্তবায়নযোগ্য করা যাবে, আর শব্দের একটা দোতনা নিয়ে আমরা খেলা করছি। এই যে হক, ইনসাফ, ভাই, আব্দুল হাকিমের কথাটা বলি যে সর্ববাক্য বোঝে প্রভু অপে নিরঞ্জন। আল্লাহ সব বাক্য বোঝেন, এবং হক মানে অধিকার, যেটাকে ইংরেজিতে ওনারা আইনের ভাষায় রাইটস বলবেন, আর ইনসাফ ইমানসিপেশন, তারা সামাজিক ন্যায় বিচার। এটা শব্দের দোতন আমি জানি না যে আরবি ফার্সি আনলেই এটার প্রভাব তৈরি হয় কিনা। মালয়েশিয়া থেকে ঈদুল ফিত্রকে বলা যে হারি রায় আইদুল ফিত্রি, এটা যদি অর্থ বের করতে যান সংস্কৃত যত যা জানাবে তাতে আপনাকে দৌড় দিতে হবে, কিন্তু আইদুল ফিত্রিকে কেউ সংশোধন করে না, জানি ওটার মানে ঈদুল ফিতর, ওটা তার ভাষায় অপভ্রংশ ওই অবস্থায় দাঁড়িয়েছে। অতএব হক বলি, ইনসাফ বলি, অধিকার বলি, আমাদের সামাজিক ন্যায় বিচারের কথা বলি, এগুলো আছে, দেখতে হবে যে দলগুলো কিভাবে এটা বাস্তবায়ন করে। অসংখ্য ধন্যবাদ ডক্টর এস এম শামীম রেজা স্যার। আমরা একটু বিরতি থেকে এসে আমাদের আরো তিনজন অতিথি আছেন, আমি একটু তাদের কথা শুনতে চাই। প্রিয় দর্শক, স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নধারা অনুষ্ঠানে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নধারা অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম দরজায় কড়া নাড়ছে নির্বাচন, এই শিরোনামে কথা বলতে। আমি এখন যেতে চাই, আমার একদম বা পাশে রয়েছেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আইনজীবী সুপ্রিম কোর্ট। আপনার কাছে একটু আসি, যেটি জনাব এম এ আজিজ বলছিলেন যে জামাত ইসলামী কোরআনের শাসন চাই, এইসব স্লোগান দিতেন, একই সঙ্গে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই ধরনের কথা স্লোগান দিতেন। আসলে এই বিষয়ে আসলে কি বলতে চান? আরেকটি বিষয় হচ্ছে, গতকাল ইশতেহারে তারেক রহমান বলছিলেন যে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি ফিরিয়ে আনবেন, খুব স্পষ্ট করেই বলছেন। জামাত যদি ক্ষমতা চায় সেক্ষেত্রে তারা কোরআনের শাসন চায়, যে শরিয়া আইন বাস্তবায়ন সেটি করবেন কিনা, যদিও এটি নিয়ে মতদ্বৈততা রয়েছে, এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমার শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক সাহেব, উনি যেটা বলছেন আফগানিস্তানের, দেখেন আফগানিস্তানের সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক এখন ভারতের, এবং ভারত এদেশের এই ইলেকশনকে ইনস্টেবল করার জন্য আফগান থেকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী নিয়ে আসছে, এটাও পেপারে এসছে। সো আর বাংলাদেশ জামাতে ইসলাম কে দিয়েছে এই স্লোগান আমি জানি না, আমি এতটুকুনি জানি জনগণের সাথে তার যে কন্ট্রাক্ট, বায়োল্যাটারাল কন্ট্রাক্ট, সেটা হচ্ছে তার ইশতেহার। এবং ইশতেহারে যদি এরকম থাকে কোনো কথা, এগুলো কেন বলা হচ্ছে এটাও বলে দিই। এইগুলো কথা বলে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে যদি ফরেন অ্যাম্বাসিগুলোতে পাঠানো যায়, এবং এটা ফরেন অ্যাম্বাসিগুলো যদি কোনোভাবেই জামাত ইসলামকে একটু কালিমা লেপন করা যায়, এই অপচেষ্টার বাইরে কিছু না। অতএব এই আফগান নিয়ে কথা বলার আমার কোনো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেনি অমুক দেশকে ফলো করো, করে অমুক দেশের ইসলাম, সেই ইসলামকে তুমি ফলো করো। মদিনা সনদ ছাড়া, সে মদিনা সনদও কোরআনে বলা নাই, কোরআন মদিনা সনদ লেখা হয়েছে কোরআনের আলোকে। সো নবী ইসলাম তার বিদায় হজে দুইটা কথা বলে গেছেন, এক হচ্ছে আমি কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, তোমরা এটাকে আঁকড়ে ধরো এবং সবাইকে বলো। সো এর বাইরে বাংলাদেশ জামাত ইসলামের কোনো কিছু নাই। জামাত ক্ষমতা গেলে দেশ চালাবে, বলতেছি। দ্বিতীয় কথা হলো, ইশতেহারে খুব সুন্দর করে পরিষ্কার করে বলা আছে, এই যে আমার এক ভাই বললেন যে রূপক অর্থে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। দেখেন, শরিয়া ইজ এ পার্ট অফ কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। শরিয়া মানে কি, এই যে ভুল কনসেপ্ট, শরিয়া লটা কায়েম করা হবে কিনা। আরে আমি কালকে প্রশ্ন করছি, বাংলাদেশে মুসলমান যারা আছেন তারা হচ্ছে যে যদি বলে পার্টিশন শুট করবো স্ট্যাটিউটরি বেসিসে, মামলাই করতে পারবেন না আপনি, আপনাকে মোহামেডান লয়ের আন্ডারে মামলা করতে হবে। একটা যদি বাঙালি হিন্দু হয়, আবার বলে দিচ্ছি বাঙালি হিন্দু হয়, তাই যদি যে বলে মিতক্ষরার আন্ডারে আমাকে কি করে দাও, পার্টিশন করে দাও, পারবে না, তাকে দেওয়া ভাগা করতে হবে। কারণ বাঙালি হিন্দু, তাদের হচ্ছে বাবার সম্পত্তির অধিকার তার নাই। আর যদি সে বাঙালি হিন্দু না হয়ে, মানে পশ্চিমবঙ্গের এলাকার না হয়ে অন্য জায়গার হয়, তাহলে তাকে মৃতক্ষরা লতে যেতে হবে। এবং এটা কে করছে? মনুস্মৃতি থেকে করে আসছে। সো আপনি তো এর মধ্যে আছেন রে ভাই, আপনি থেকে যদি বলেন এই যে কথাগুলো বলি আমরা, তো শরিয়া লয়ের কথা, এখন শরিয়া ল মানে কি, একটা জিনিস কোনোভাবে এস্টাবলিশ করা যায় কিনা, কি হাত কাটা হবে কিনা। আরে দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাপিটাল পানিশমেন্ট।
আপনি মানুষকে হত্যা করলে এখনো ফাঁসি দেওয়া হয়, দ্যাট ইজ দ্য, আপনি সেটা হচ্ছে কি তরবারিতে গলা কেটে দিলেন আর হ্যাং করে দিলেন। আগে ইলেকট্রিক চেয়ারে দেওয়া হতো না, আজকে তো ইলেকট্রিক চেয়ার নাই সারা পৃথিবী থেকে, আস্তে আস্তে হ্যাং পানিশমেন্ট চলেছে, ক্যাপিটাল পানিশমেন্টটা কি? আর মানুষকে শোধরানোর জন্যই তো প্রিজন সেল করা হয়েছে। সো এই যে ন্যারেটিভ শরিয়া মানে ইসলামিক স্টেট না, ইসলামিক স্টেটের একটা কম্পোনেন্ট শরিয়া। এবং আজকে বাংলাদেশ জামাত ইসলাম তার পুরাপুরি তার যে ফরেন ডেলিগেশনের কাছে বলছে স্টেপ বাই স্টেপ হবে, একদিনে কোনোদিন কোথাও দ্য রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আমাদের মধ্যে যা আছে, আর সব শেষে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই যে অনেকে ভাবে এটা খুব সোজা ছিল তার জন্য, কনস্টিটিউশনে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মানে কি?